नमस्कार दर्शक बृंद, आज के आमी आपनादेर आरेकटी शिव मंदिर दर्शन कराते निये जाচ্ছি। आमी आছি এখন এটা নাগের বাজার মোড়। নাগের বাজার মোড় থেকে টুয়ার্ডস লেক টাউনের দিকে যেতে একটু এগিয়ে গিয়ে একটা টোটো স্ট্যান্ড পড়ে। সেখান থেকে অর্জুনপুরের অনেক টোটো পাওয়া যায়। সেই টোটোতে চেপে আমি যাব যোগাচার্য 108 শ্রী শ্রী गुरु गोरखनाथजीर मंदिरे। এই মন্দিরটি অনেক প্রাচীন। এখানে কপিল মুনি এসে এখানে তপস্যা করেছিলেন। এখানকার সেবায়িতদের মতে এই মন্দির 400 বছরের পুরনো এবং এই আখড়াটি নাথ সম্প্রদায় এবং এখানে কপিল মুনি এসে তপস্যা করেছিলেন। পরে উনি ওনার গুরুর নির্দেশে চলে যান সাগর সংগ্রামে। তো চলুন আমি আপনাদের এই মন্দির দর্শন করাই। আমি এখন মন্দিরের সামনেই দাঁড়িয়ে। ডান দিকের এই রাস্তাটি আসছে নাগের বাজার থেকে। আমি নাগের বাজার হয়ে গেছিলাম, কিন্তু যারা হাওড়া থেকে, শিয়ালদা থেকে বা উল্টোডাঙ্গা থেকে আসতে চান তারা এইভাবে আসতে পারেন। হাওড়া থেকে আসে L238 এবং L238-এ করে এসে আপনারা তেঘরিয়া বাস স্ট্যান্ডে নামবেন। তেঘরিয়া বাস স্ট্যান্ড থেকে আপনারা টোটো, ই রিক্সা পেয়ে যাবেন। আর যারা আসছেন উল্টোডাঙ্গা থেকে তারা এয়ারপোর্টের বাস ধরবেন। এই তেঘরিয়া বাস স্টপেজে নেমেই আপনারা আসবেন টোটোতে করে এই মন্দিরের সামনে। আর এই মন্দিরের সামনে দিয়েই টোটো বা ই রিক্সা যায়, সেখানে আপনারা নামবেন। আর টু হুইলারে আসলেও টু হুইলার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এই যে দেখুন, টু হুইলার মন্দিরের গেটের সামনে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এটা এক ধরনের আশ্রম বা আখড়া বলতে পারেন। নাথ সম্প্রদায়, আমাদের হিন্দু ধর্মে অনেক সম্প্রদায় তো আছেন, সেই রকমই নাথ সম্প্রদায়েরই কিন্তু এইটি হচ্ছে আশ্রম বা মন্দির। আর এই ছোট ছোট মন্দির আকারের স্ট্রাকচারগুলো দেখছেন, এগুলোরও একটি ইতিহাস আছে, সেগুলো আমি আপনাদের শেয়ার করব। তো চলুন আগে আমি আপনাদের মন্দিরটি ঘুরিয়ে দেখাই। আশ্রমটির জমির পরিমাণ হচ্ছে 60 বিঘা। যদিও মন্দিরটি 60 বিঘা উপরে অবস্থিত নয়, প্রচুর বড় এদের ক্যাম্পাস। এখানে ওয়াটার ফিল্টারের ব্যবস্থা আছে। এই যে দেখুন, গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে ওয়াটার ফিল্টারের ব্যবস্থা আছে। আর আছে এই যে সামনেই যেটা পড়বে, এই হচ্ছে শতাব্দী প্রাচীন একটি নিম গাছ। অনেকেই আছে এই নিম গাছের চারপাশে বসে জপ ধ্যান করেন। যেহেতু বৃষ্টির দিন, সেহেতু মাটিতে কেউ ছিলেন না, তবে অনেকেই আমি দেখেছি নিম গাছের চারপাশে বসে জপ ধ্যান করেন। এই ঘরটিতে যে নাথ সম্প্রদায়ের যে সমস্ত আচার্যরা আছেন বা সাধকরা আছেন তাদের ছবি আছে। পূর্বসূরি ও উত্তরসূরিদের ছবি রয়েছে, তারা এখানে পূজিত হন। এবং এখানে এখন বর্তমান যে সেবায়িত আছেন তিনি এখানে বসেন, মানুষজনের সাথে নানা রকম ধর্ম প্রসঙ্গে আলোচনা করেন। এইটি হচ্ছে সেই জায়গাটা, সেই ঘরটি। গেট দিয়ে ঢুকে বাঁ হাতে দেয়ালে এই যে দেখুন ছবি রয়েছে। যে সমস্ত সাধকরা এখানে এসেছেন, সাধনা করেছেন, পূর্বসূরীরা, সমস্ত তাদের ছবি রয়েছে দেয়াল জুড়ে। গঙ্গাসাগরে যাওয়ার আগে আমাদের এখানে যে পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলা হয় পশ্চিমবঙ্গে, সেখানে বহু সাধু সন্ন্যাসীরা আসেন। তো বিভিন্ন সম্প্রদায়, বিশেষত নাথ সম্প্রদায়ের এই সমস্ত সাধু বা সন্ন্যাসীরা এখানে আগে আসেন, এসে কিছুদিন তাদের ধ্যান জপ সাধনা করে তারপর ওনারা কিন্তু গঙ্গাসাগরে যান। আর এখানে পৌষ সংক্রান্তিতে বেশ ভালোই উৎসব হয়। ভগবান শ্রী কপিল মুনি আসাম থেকে এসে 1000 বছর আগে এখানেই প্রথম তপস্যা শুরু করেছিলেন। এখানে
উনি বহুদিন বা বলতে গেলে বহু বছর তপস্যা করেছিলেন। পরে ওনার গুরুদেব গোরখনাথজির আদেশানুসারে উনি চলে যান সাগর সঙ্গমে গঙ্গাসাগরে, এবং সেখানে গিয়ে উনি তপস্যা করেন। এইটি হচ্ছে ওনার গুরুর নামাঙ্কিত আশ্রম। আমি এবার যাচ্ছি গোরখনাথজির মন্দিরে। এই যে যুগাচার্য 108 শ্রী শ্রী গুরু গোরখনাথজি, এটি ওনার মন্দির। তো চলুন ভেতরে যাওয়া যাক। এই হলো গোরখনাথজির মন্দির। এখানে সমস্ত সাধু সম্প্রদায় এবং সাধকদের মূর্তি রয়েছে, নিচে হিন্দিতে লেখা রয়েছে, আর পাশেই রয়েছে ভৈরবনাথের মন্দির। এই হচ্ছে ভৈরবনাথ। ভৈরবনাথের এখানে বেশ ভালো, ভক্তরা নিজে এসে এই যে দেখুন ভোগ নিবেদন করে যাচ্ছেন, নিজের হাতে পুজো দিয়ে যান, ধূপ দীপ মোমবাতি মালা পরিয়ে ভৈরবনাথকে পুজো নিবেদন করে যান। ভৈরবনাথের পিছনেও যে নিম গাছেরটি রয়েছে, এটিও শতাব্দী প্রাচীন। আর পেছনে এই যে পুকুরটি আপনারা দেখছিলেন, এই পুকুরটির একটা বিশেষত্ব আছে, সেটি আমি আপনাদের বলবো এই পুকুরটি কেন এত বিশেষ। এই যে দেখুন এখানে ভক্তরা নিজেই পুজো দিচ্ছেন। এখানে কোনো পান্ডা বা পুরোহিত নেই, ভক্তরা নিজে এসেই পুজো দিয়ে ফুলমালা দিয়ে নিজেদের মনের বাসনা ভক্তি নিবেদন করতে পারেন। কোনো রকম পুরোহিত বা পান্ডার প্রয়োজন হয় না। পাশেই রয়েছে মা দক্ষিণাকালীর মূর্তি এবং তার মন্দির। ইনি হলেন মা কালীর মূর্তি, আর এই হচ্ছে ঠিক ভৈরবনাথের পাশেই মা কালীর মূর্তি। আর এই হলো মা কালীর মন্দির। এটিও কিন্তু নিম গাছ, নিম গাছের তলায় মা কালীর মন্দির। নিম গাছ আমাদের ভারতের হিন্দু শাস্ত্রে এক কিন্তু বড় পুণ্য গাছ। আমরা নিম গাছকে অনেক পুণ্য গাছ বলি। আর এই হচ্ছে সেই পুকুর। এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে, অনেক বড় বড় মাছ, কিন্তু কেউ ধরেও না, খাওয়ার তো প্রশ্ন আসেই না, বরং এখানে ভক্তরা পুণ্যার্থীরা এই মাছগুলোকে খাওয়াতে আসে। যে যেরকম পারে এখানে ভক্তরা কিন্তু মাছগুলোকে খাওয়াতে আসে, এবং এরা নির্ভয়ে বিচরণ করে, এসে আপন মনে আপনার পায়ের কাছে বা হাতের কাছে এসে খাবার খেয়ে চলে যায়। এবং এখানকার মাছ যখন মারা যায়, তখন আমরা গেটে ঢোকার আগে একটা জায়গা দেখছিলাম না, যেখানে ছোট ছোট মন্দির আকারে স্ট্রাকচার দেওয়া আছে, ওইখানে এই সমস্ত মাছেদের সমাধি দেওয়া হয়। মনে করা হয় এনারাও সাধক বা সাধু, যখন এরা মারা যান তখন সেখানে ওনাদের সমাধি দেওয়া হয়। সেই সমাধি ক্ষেত্র আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। এবার চলুন আমরা আশেপাশে ছোট ছোট কতগুলো মন্দির আছে সেগুলো দেখে নিই। আশেপাশে ছোট ছোট 6খানি মন্দির আছে। আমরা দক্ষিণাকালীর মন্দিরটি দেখলাম। এবার আসছি দেবাদিদেব ভোলা মহেশ্বরের মন্দিরে। যেহেতু শ্রাবণ মাস, আমি এই শ্রাবণ মাসে আপনাদের এর আগে মাঝদিয়ায় রাজরাজেশ্বর মন্দির দেখিয়েছি, তারপরে বাঁধাঘাটে গঙ্গেশ্বর শিব মন্দির দেখিয়েছি। আজকে আপনাদের নিয়ে এসেছি এই অর্জুনপুরের এই মন্দিরে দর্শন করাতে। এখানে 2টি শিবলিঙ্গ রয়েছে। একটি শিবলিঙ্গের একটি বিশেষত্ব রয়েছে, দেখুন আমি দেখাবো। তার আগে দেখি দেয়ালে রয়েছে ঘরের কোণে গণেশ, সিদ্ধিবিনায়ক গণেশ। ডান দিকে শিবলিঙ্গটি ভালোভাবে খেয়াল করুন, এটি কিন্তু পঞ্চমুখী শিবলিঙ্গ, অর্থাৎ বাবা পঞ্চানন যেরকম 5টি মাথা আছে,
এই শিবলিঙ্গের কিন্তু 5টি মুখাবয়ব রয়েছে। সাধারণত শিবলিঙ্গে এরকম মুখাবয়ব দেখা যায় না। আমি আমার প্রথম দেখা এরকম শিবলিঙ্গ যার 5টি মুখাবয়ব রয়েছে। এখানে ভক্তরা নিজেরা জল ঢালেন, দুধ ঢালেন, নিজেদের পছন্দ মতো পূজা অর্চনা করেন, পুজো দেন, ফুল বেল পাতা দেন, প্রসাদ নিবেদন, ভোগ নিবেদন করেন। পাশেই রয়েছে শ্রী বিষ্ণু মন্দির, শঙ্খচক্র গদাপদ্মধারী কালো পাথরে শ্রী বিষ্ণু মন্দির। এখানে ওনার পদচিহ্ন রাখা রয়েছে। আর মন্দিরের ঠিক পাশেই এই যে দেখুন পুকুরের ধারে আরেকটি ছোট শিবলিঙ্গ রয়েছে। একদম দেখুন এখানে ছোট্ট একটা শিবলিঙ্গ। অনেকে বলেন এটি স্বয়ংভূ, এটি স্বয়ংভূ শিবলিঙ্গ, জল থেকে উঠেছিলেন। আধ্যাত্মিক স্থান তো, কখন যে ঈশ্বর কোথায় কিভাবে বিরাজ করেন বলা যায় না। আর এই হচ্ছে বজরংবলীজির মন্দির, হনুমানজি বজরংবলীজির মন্দির হচ্ছে এটি। আর এই হচ্ছে ওনার মূর্তি। ওই চত্বরের মধ্যে অর্থাৎ গোরখনাথজির মন্দিরের আশেপাশেই 6টা মন্দির রয়েছে, একদম গোল করে ঘেরা। দক্ষিণাকালীর মন্দির, এই যে শ্রী বিষ্ণু মন্দির, তার পাশেই রয়েছে ভগবান দেবাদিদেব ভোলা মহেশ্বরের মন্দির। আমি যেরকম বলছিলাম যে এখানে ভক্তরা নিজেরাই আরতি করেন, নিজেরাই ঠাকুরকে ফুল বেল পাতা সমস্ত পূজার অর্ঘ্য নিবেদন করতে পারেন। কোনো রকম পুরোহিত বা পাণ্ডার প্রয়োজন নেই এবং এখানে নেইও। আশেপাশে ছোট ছোট মন্দিরগুলি দর্শন করে আমি আবার গুরু গোরখনাথজি মন্দিরের সামনে এলাম। ওনার মন্দিরের পাশ দিয়ে এবার আমি যাচ্ছি গোশালা দর্শন করতে। এটি মন্দিরের পিছন দিকে অবস্থিত। এই যে দেখুন গুরু গোরখনাথজির মন্দিরের পাশে একটা সরু রাস্তা চলে গেছে। এই সরু রাস্তাটি যাচ্ছে গোশালায়। পেছনে গোশালা আছে, সেখানে বেশ যত্নেই গাভীগুলি থাকে। মাথার ওপর ফ্যান দেওয়া আছে, ছাউনি দেওয়া রয়েছে, পর্যাপ্ত খাবার দাবার দেওয়া রয়েছে। এই যে দেখুন গোশালা, পেছনে গোশালা আছে। তবে স্থানীয় মানুষরাই, আমি যেটা দেখলাম এখানকার স্থানীয় মানুষদের সাহায্যে এই মন্দিরগুলি বেশি রক্ষিত হয় আমি দেখলাম। কারণ খুব একটা বেশি সেবায়েত নেই, স্থানীয় মানুষদের সেবাতেই বেশি চলছে। এবার গোশালা থেকে বেরিয়ে আমি আবার গোরখনাথজির মন্দিরের সামনে এলাম। আচ্ছা, এই যে দেখুন গোরখনাথজির মন্দিরের আশেপাশেই সবকটি মন্দির। পাশে দক্ষিণাকালী মন্দির, বজরংবলীজির মন্দির, শ্রী বিষ্ণু মন্দির আর দেবাদিদেব ভোলা মহেশ্বরের মন্দির। আমি যেরকম বললাম এই মন্দিরের বিশেষত্ব এটি পঞ্চানন শিবলিঙ্গ। সাধারণত পঞ্চানন মূর্তি আমরা দেখি, কিন্তু এখানে পঞ্চানন শিবলিঙ্গ। আর এখানকার সেবায়িতের কাছ থেকে যেটুকু জানতে পারলাম এই মন্দিরটি 450 বছরের পুরানো। এখানে যে মন্দিরগুলি আপনারা দেখছেন যেগুলো হয়েছে, এই মন্দিরগুলি 450 বছর পুরনো, কিন্তু স্থানটি আরও প্রাচীন। কারণ বহু বছর আগে, বহু হাজার বছর আগে এখানে কপিলমুনি সাধনা করে গেছেন। সুতরাং এই স্থানটি বা এই আশ্রমটি কিন্তু 1000 বছরেরও পুরনো। অথচ দেখুন আমাদের কলকাতার কত কাছেই অবস্থিত, জায়গাটার নাম হচ্ছে অর্জুনপুর। আমাদের মধ্যে কিন্তু অনেকেই জানে না। ইনফ্যাক্ট আমিও আগে খুব একটা জানতাম না এই মন্দিরটির সম্বন্ধে। পরে যখন খোঁজ পেলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আরেকটি বিশেষত্ব হলো এখানে একটি ধুনি ঘর আছে। এই যে দেখুন গোরখনাথজি মন্দিরের বাম পাশে এই ধুনি ঘর। এই ধুনি ঘরে আগুন জ্বালানো থাকে
এবং সেখান দিয়ে ধোঁয়া বেরোতে থাকে এবং সেটি কখনো নেভানো থাকে না, ধিকি ধিকি করে আগুন জ্বলতেই থাকে। এই যে দেখুন ধুনিঘর, ভেতরে ধিকি ধিকি করে আগুন জ্বলে, আর চারপাশে জানলা করা নেই, ফোকর করা আছে এবং সেখান দিয়ে ধোঁয়া বেরিয়ে যায়। ওপরে সিলিংয়েও এরকম ছিদ্র করা আছে, সেখান দিয়ে ধোঁয়া বেরিয়ে যায়। আর এই জন্য এখানে কাঠ রাখা আছে প্রচুর। এখানেও শিবলিঙ্গ আছে, আর ঠাকুর আছেন, লোকনাথ বাবা রয়েছেন, তারামা আছেন, বজরংবলীজির ছবি সবই রয়েছে এবং শেরাওয়ালি মা রয়েছেন। এই ধুনিঘর থেকে ধোঁয়া সর্বক্ষণ নির্গত হয়। যতদিন এখানে মন্দির হয়েছেন কেউ এখান থেকে একদিনের জন্য নির্বাপিত অবস্থায় দেখেনি। দিক দিক করে হলেও আগুন জ্বলতে থাকে এবং সর্বক্ষণ ধোঁয়া বেরোতে থাকে, যার জন্য এখানে দরজা বলে কিছু নেই, জানলাও সেরকম কিছু নেই, মানে জানলা বসানো নেই, জানলা কাটা আছে এবং ওপরে সিলিংয়েও এরকম কাটা রাখা আছে। এই যে দেখুন জানলা কাটা রয়েছে, সেখান দিয়ে ধোঁয়া সর্বক্ষণ বেরোতে থাকে এবং এখানকার স্থানীয় মানুষরা বিশ্বাস করেন এই ধোঁয়া হচ্ছেন অত্যন্ত পবিত্র ধোঁয়া, যেটাতে দূষণ নয়, সবার ভালো করেন, মঙ্গল করেন। অনেক হচ্ছে না যে নেগেটিভ এনার্জি আমাদের চারপাশে থাকে, এই ধোঁয়াতে সেই নেগেটিভ এনার্জিগুলো চলে যায়। এবং সেই ধুনিঘরে ভস্মাদিও রাখা আছে, অনেকে সেই ভস্মাদি নিয়েও যায়, তিলক হিসেবে পড়ে বা ক্যাম্পাসটি খুব একটা বিশালও নয়, খুব একটা ছোটও নয়, বেশ সুন্দর, ছিমছাম এবং খুব সুন্দর। আর এই হচ্ছে সেই সমাধি পীঠ বা সমাধি ক্ষেত্র, আপনারা যেটা বললেন না কেন। এইখানে ওই যে মাছ বলছিলাম না, যে পুকুরের মাছ যদি মারা যায় এখানে সমাধি দেওয়া হয়, আর তার উপরে এরকম একটা স্ট্রাকচার বানিয়ে দেওয়া হয় মন্দিরের মতো। সুতরাং এখানে কোনো সাধু যেরকম মারা গেলে ঠিক এইভাবেই সমাধি দেওয়া হয়, আর সেরকম এখানে মাছরা মারা গেলে এই মাছেদের এইভাবেই সমাধি দেওয়া হয় এবং তার উপরে এরকম স্ট্রাকচার তৈরি করে দেওয়া হয়। এটা মন্দিরের লাগোয়াই অনেকটা বড় জায়গা নেই, আমি যেরকম বললাম 60 বিঘা জমির উপরে এই আশ্রম, বেশিরভাগটাই পরিত্যক্ত, আর এইটুকু অংশই ব্যবহার করা হচ্ছে। আর এখানে মাছ যখন চলে যায় তখন এইভাবে তাদের সমাধি দেওয়া হয়। এই ঘটনাটি বেশ আশ্চর্য রকম না, যে মাছ মারা গেলে সেখানে সমাধি দেওয়া হয়। আসলে এরা মাছেদের তো আমাদের মতো সাধারণ মাছ ভাবেন না, ভাবে এনারাও সাধক বা সাধু, যারা এখানে এইভাবে জন্মেছেন মৎস্যরূপে, সেই জন্য এনাদেরকে এইভাবে সমাধি দেওয়া হয়। এটি গেটের ঠিক পাশেই অবস্থিত, এই যে দেখুন ঢোকার এন্ট্রান্স ঠিক তার পাশে, এদিকে চারদিকে ঘেরা রয়েছে। সমাধি ক্ষেত্রে কিন্তু প্রবেশ করা যায় না, জনসাধারণের প্রবেশ সেখানে নিষিদ্ধ। এখানে শুধুমাত্র আশ্রমের লোকজনই প্রবেশ করতে পারে। আর এই যে আজকে তাহলে আমরা ঘুরে দেখলাম গোরখনাথজির মন্দির, তার সাথে দেবাদিদেব ভোলা মহেশ্বরের মন্দির। যেহেতু শ্রাবণ মাস, পূর্ণ মাস, সেখানে আমি আপনাদের বিভিন্ন মন্দির দর্শন করাচ্ছি। আজকেও সেরকম একটা মন্দির রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। সময় পেলে, অবসর পেলে আপনারা অবশ্যই ঘুরে আসুন, খুব ভালো লাগবে। খুব নিরিবিলি শান্ত জায়গা, কলকাতার এত কাছেই অথচ কত সুন্দর জায়গা। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভগবান শ্রী দেবাদিদেব ভোলা মহেশ্বরের চরণে আপনাদের সকলের কুশল মঙ্গল প্রার্থনা করে ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন নমস্কার, ধন্যবাদ।